রাত্রির অন্ধকার চারদিকে ছড়িয়েছিল। রনিত নিজের রুমে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুমে একটা স্বপ্ন আসে। এটা এরকম স্বপ্ন যেটা সে প্রত্যেক রাতে দেখে। কান্তারার ঘন জঙ্গলে একটা পুরনো হাবেলি, যেখান থেকে কোনো একটা ভয়ানক আওয়াজ রনিতকে ডাকে, যেন কেউ তাকে নিজের কাছে ডাকছে। রনিত, রনিত। রনিত হঠাৎ করে অবাক হয়ে উঠে যায়। তার শ্বাস খুব দ্রুত চলছিল, ভয়ের চোটে তার শরীর কাঁপছিল। সকাল হয়ে গেছে। রনিত অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। টেবিলে বসে সে ব্রেকফাস্ট করছিল। পাশেই তার মা বসেছিল, যে চিন্তায় ডুবেছিল। মা, আরে সবসময় সেই স্বপ্নই তো দেখি। কান্তারা জঙ্গলের সে পুরনো মহলের, ঠিক যেন মনে হয় আমাকে যেন কেউ ডাকছে। আমি তো ভাবছি একবার ওখানে যাব। না রনিত, এরকম ভুল করিস না। তোর বাবা বলেছিল কান্তারা জঙ্গলেই তোর দাদুর হত্যা হয়েছিল, আর তার রহস্য আজ পর্যন্ত কেউ জানে না। ঠিক আছে মা, এই ব্যাপারে পরে কথা বলবো। এখন আমি অফিসে যাচ্ছি। অফিসের মিটিং রুমে রনিত, বিক্রম, রাহুল, সমীর আর রিয়া বসেছিল। ম্যানেজার একটা নতুন প্রজেক্টের ওপর কথা বলছিল, একটা এরকম প্রজেক্ট যেটা কান্তারার জঙ্গল দিয়ে জুড়ে। সরকার আমাদের কোম্পানিকে কান্তারা জঙ্গলে একটা সাস্টেনেবল ইকো ট্যুরিজম রিসর্ট বানানোর সুযোগ দিয়েছে, ঠিক আছে? রনিত, বিক্রম, রাহুল, সমীর আর রিয়া, তোমাদের সবাইকে জঙ্গলে গিয়ে ভালো করে সাইট সিন করতে হবে আর ভালো একটা লোকেশন বাছতে হবে। রনিত, তুমি এই প্রজেক্টটা লিড করছো, ঠিক আছে স্যার? রাত্রির সময় রনিত নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল। মা তার মাথায় হাত বোলাচ্ছিল, কিন্তু রনিত স্বপ্নে সেটাই দেখতে পায়। পুরনো হাবেলির অন্ধকার কোণা থেকে সেই ভয়ানক আওয়াজ আবার আসছিল, রনিতকে ডাকছিল। রনিত, রনিত, রনিত। রনিত আশ্চর্য হয়ে উঠে পড়ে। তার শ্বাস ফুলছিল, ভয়ের চোটে তার শরীর খুব জোরে জোরে কাঁপছিল। কি হয়েছে সোনা? এ তো সেই কান্তারা জঙ্গলে আমার স্বপ্নে রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে কোন এক ভয়ঙ্কর আওয়াজ আমাকে বারবার ডাকছে। তোর কান্তারা যাওয়ার কোনো দরকার নেই। তোর দাদুর মতো কিছু তোর সাথেও না হয়ে যায়। আমার খুব ভয় করছে সোনা। মা, কোম্পানির কাজের জন্য আমাকে তো যেতেই হবে, তাই না? রনিত, বিক্রম, রাহুল আর সমীর, রিয়া পাঁচজনই কান্তারার জঙ্গলের দিকে বেরিয়ে যায়। রনিত স্যার, আমি তো শুনেছি কান্তারা জঙ্গলের নাকি আপনি বারবার স্বপ্ন দেখেন। হ্যাঁ, ঠিক যেন মনে হয় কেউ আমাকে বারবার ডেকে পাঠাচ্ছে। তাহলে এবার ওর সাথে গিয়ে সোজা একবার দেখা করে নেবেন। পাঁচজনই কান্তারার জঙ্গলে পৌঁছে যায়। বিকেল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, চারদিকে হালকা অন্ধকার ছিল। আমরা আজকের রাতটা এখানেই থাকার জন্য ক্যাম্পটা করি। হ্যাঁ স্যার, কাল থেকে সার্ভের কাজটা আমরা না হয় শুরুই করে দেব। সমীর, বিক্রম আর রাহুল ক্যাম্প লাগাতে জুটে যায়। রনিত আর রিয়া পাশেই দাঁড়িয়েছিল। তক্ষুনি রনিতের ওপর কিছু একটা টপকায়। এটা আবার কি? আরে, এ তো রক্ত। সবাই উপরে তাকায়। সেই গাছে একটা জানোয়ার ঝুলেছিল, আর একটা ছেলে তাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার চেহারা খুবই ভয়ঙ্কর ছিল। এ আবার কে? তুমি কে? যেই মাত্র সবাই তার দিকে তাকায়, সে একটা গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়ে আর অন্ধকারে কোথাও লুকিয়ে যায়। রিয়া, সমীর আর বিক্রম ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আরে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে জঙ্গলে জনজাতিরা তো থাকে। হয়তো কোনো জনজাতির কোনো ছেলে হবে। হ্যাঁ, এবার চলো আমরা কোথাও গিয়ে রেস্ট নিই। রাত্রি গভীর হয়ে আসে। কান্তারার জঙ্গল এখন একটা রহস্যময় পৃথিবী হয়ে উঠেছে। ঘন গাছের সরসর আওয়াজ, প্যাঁচার চিৎকার আর গভীর অন্ধকার ভয়ের আবহাওয়া ছড়িয়ে দেয়। রনিত, বিক্রম, রাহুল, সমীর আর রিয়া নিজের টেন্টে ঘুমোচ্ছিল, কিন্তু রনিত আবার সেই স্বপ্নই দেখতে পায়। পুরনো হাবেলির অন্ধকার কোণা থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ আবার চলে আসে, রনিতকে ডাকছিল। রনিত, রনিত, রনিত। রনিত আশ্চর্য হয়ে উঠে পড়ে। তার চোখ খোলা মাত্রই সে সেই ছেলেটাকে সামনে দেখতে পায়।
সেই যে গাছের ওপরে সেই মরা জানোয়ারকে চিবিয়ে খাচ্ছিল। তার চেহারা ভয়ঙ্কর ছিল আর মুখে রক্ত লেগেছিল। কে তুমি? সরি, আপনি? সেই ছেলেটা রনিতকে দেখে একটা ভয়ঙ্কর হাসি হাসে আর ওখান থেকে পালিয়ে যায় এত দ্রুত গতিতে যে পলক ঝপকাতেই গায়েব হয়ে যায়। তক্ষুনি সমীর, রিয়া আর বিক্রমেরও ঘুম ভেঙে যায়। কি হলো? আবার সেই ভয়ঙ্কর স্বপ্নটা। আমি স্বপ্নে দেখলাম ও আমাকে ডাকছে, আর যেই আমার চোখ দুটো খুললো আমি দেখতে পেলাম যে ওই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কালকে ওই জায়গাটায় বসে ওই প্রাণীটাকে খাচ্ছিল না। তারপর তারপর আর কি, ও আমাকে দেখেই সঙ্গে সঙ্গে ছুটে পালালো। তারা কথা বলছিলই তক্ষুনি রিয়ার ধ্যান যায় যে রাহুল ক্যাম্পে নেই। রাহুল ক্যাম্প থেকে গায়েব হয়ে গেছে। এটা কি করে হতে পারে? মনে হচ্ছে ওই ছেলেটাই ওকে উধাও করে দিয়েছে। ও রাহুলকে মেরে ফেলার আগে আমাদের ওকে যাও করে খুঁজে বের করতে হবে। রনিত, বিক্রম, রিয়া আর সমীর টর্চ নিয়ে ঘন জঙ্গলে রাহুলকে খুঁজতে বেরোয়। টর্চের টিম টিম আলো সেই ভয়ানক অন্ধকারকে চিরতে পারছিল না। তক্ষুনি রনিত টর্চের আলোতে সেই ছেলেটাকেই দেখতে পায়। আরে ওই তো ওই ছেলেটা! সবাই সেই ছেলেটার দিকে তাকায়। সে তাদেরকে দেখে একটা ভয়ঙ্কর হাসি হাসে। আমার রাহুলকে ছেড়ে দাও। সেই ছেলেটা রিয়ার প্রশ্নের কোনো জবাব দেয় না আর ওখান থেকে পালিয়ে যায়। রনিত, রিয়া, সমীর আর বিক্রম তার পিছুতে দৌড়তে শুরু করে। রাহুলকে ফিরিয়ে দাও, আমার রাহুলকে ফিরিয়ে দাও। রাহুল। রাত্রির অন্ধকার। একটা বয়স্ক লোক ওখানে থাকে যে একটা শয়তানি মূর্তির সামনে তন্ত্র সাধনায় লীন ছিল। তার সামনে ছাই দিয়ে বানানো একটা উল্টো ত্রিকোণ ছিল আর ত্রিকোণের মাঝখানে রাহুল অজ্ঞান হয়ে শুয়েছিল। জঙ্গল সন্নাদি শক্তি দেহি মে সৌমিনা আগচ্ছতি ভয়ঙ্করা। সেই লোকটা নিজের হাত উপরে করে আর রাহুলের শরীর হাওয়াতে ভাসতে শুরু করে। তারপর উনি ইশারা করে রাহুলকে নিজের কাছে ডেকে নেয় আর পর মুহূর্তেই তার গলা তার শরীর থেকে আলাদা করে ফেলে দেয়। রনিত, বিক্রম, রিয়া আর সমীর টর্চ নিয়ে রাহুলকে খুঁজছিল। সেই ছেলেটা কখনো তাদেরকে দেখা দেয়, কখনো তাদের নজর থেকে ওঝল হয়ে যায়। আমার রাহুলকে ফেরত দিয়ে দাও প্লিজ, আমার রাহুল ফেরত দাও। হ্যাঁ, ও তোমার কি ক্ষতি করেছে? ওর আচরণটা ঠিক এরকম না। মনে তো হচ্ছে যে ও ভূত বা আত্মা কোনো শয়তান। আমাদের খুব সতর্ক থাকতে হবে, কিন্তু ও কিন্তু আমাদের জনজাতির মধ্যে নয়। তক্ষুনি দৌড়তে দৌড়তে বিক্রমের জুতোর লেস খুলে যায়। সে দাঁড়িয়ে লেস লাগাতে থাকে আর তক্ষুনি তার ওপরে রক্ত ঝরে পড়ে। এই রক্ত! বিক্রম ওপরে দেখে তখন ওখানে কেউ একটা ছিল যে গাছের ডাল থেকে উল্টো ঝুলেছিল। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। সে বিক্রমকে দেখে হাসছিল আর তার পা ধরে তাকে টানতে টানতে পুরনো হাভেলির দিকে নিয়ে যায়। বিক্রম জোরে জোরে চিৎকার করে। তার চিৎকার জঙ্গলে ছড়িয়ে পড়ে। বিক্রমের চিৎকার রনিত আর রিয়াও শুনতে পায়। এটা তো বিক্রমের গলা ছিল। রনিত, রিয়া, সমীর পেছনে ঘুরে দেখে বিক্রম গায়েব ছিল। বিক্রম কোথায়? বিক্রম! বিক্রম! তাদের অনেক চিৎকার করা সত্ত্বেও বিক্রমের কোনো উত্তর আসে না। আমার মনে হয় এই শয়তান ওকেও গায়েব করে দিয়েছে। আরে ওর পিছু নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজেদের রক্ষার ব্যবস্থা রাখতে হবে, বুঝেছো? রনিত, তুমি তো এই জঙ্গলে স্বপ্নও দেখতে না। তোমার স্বপ্নের সাথে এদের গায়েব হওয়ার কোনো কানেকশন তো নেই, বলো? জানি না, শুধু একটা পুরনো মহলের স্বপ্ন আমি বারবার দেখতে পাই। তবে আমি কিন্তু এটা জানি না ওই পুরনো মহলটা জঙ্গলে ঠিক কোথায় আছে। জানি না ওরা কোথায় গায়েব হয়ে গেছে, জ্যান্ত আছে কি না। বিক্রম আর রাহুলকে খুঁজতে খুঁজতে রনিত ক্লান্ত হয়ে পড়ে। সে মাটিতেই শুয়ে পড়ে। সমীর আর রিয়া পাশে দাঁড়িয়েছিল। শোয়া মাত্রই রনিতের ঘুম চলে আসে আর সে আবার স্বপ্ন দেখতে শুরু করে।
কান্তারার ঘন জঙ্গলে একটা পুরনো হাবেলি, যেখান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ রনিতকে ডাকছে, যেন কেউ তাকে নিজের কাছে ডাকছে। রনিত, রনিত, রনিত। রনিত আবার আশ্চর্য হয়ে উঠে পড়ে আর দেখতে পায় কিছুটা দূরেই একজন বয়স্ক লোক তাকে ইশারা করে ডাকছে। তার চোখ লাল ছিল আর চেহারা ভয়ঙ্কর। ঠাকুর দাদা, তুমি? হ্যাঁ রনিত, তুই এখানে আয়। আমি কবে থেকে তোর অপেক্ষায় রয়েছি বাবা। ঠাকুর দাদা! রনিত সেই বয়স্ক লোকটার পেছনে পেছনে যায়, কিন্তু বয়স্ক লোকটা পেছনের দিকে হাঁটছিল, রনিতকে ইশারা করে ডাকছিল। রনিত, যাস না, তোর মা বলেছিল ওখানে যেতে না। তোর দাদু তো অনেকদিন আগেই মরে গেছে, ও তোমার দাদু নয়। রিয়া আর সমীর তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু রনিত দাঁড়ালো না। সেই বয়স্ক লোক তাকে ডাকতেই থাকে আর রনিত তার পেছনে পেছনে হাঁটতেই থাকে। কিছুক্ষণের মধ্যেই রনিত কান্তারার জঙ্গলের সেই পুরনো হাবেলির কাছে পৌঁছে যায়, যেটা অনেক প্রাচীন আর ভাঙাচোরা। সেই বয়স্ক লোক হাবেলির ভেতর থেকে রনিতকে ইশারা করে ডেকে নেয়, আর রনিত যেই মাত্র হাবেলির ভেতরে পা রাখতে যায়, তক্ষুনি একজন বাবা ওখানে পৌঁছে যায়। এই বোকা কোথাকার, তুই কোথায় যাচ্ছিস? এই যে ঠাকুর দাদার কাছে। ও তোর ঠাকুর দাদা নয় রে, বরং ও হলো বেতাল। বাবার কথা শুনে বেতাল রাগের চোটে চোখ লাল লাল করে নেয় আর বাবার দিকে তাকিয়ে থাকে। এটা আপনি কি ধরনের কথা বলছেন? উনিই তো হলেন আমার ঠাকুর দাদু। রনিত নিজের ফোনে দাদুর ছবি বার করে। এই দেখুন, এটাই তো আমার ঠাকুর দাদার ফটো। ইনি হলেন আমার ঠাকুর দাদা। সেই বয়স্ক লোক হুবহু রনিতের দাদুর মতোই দেখতে ছিলেন। ও বেতাল, ও তোমার সব কটা বন্ধুকে বলি দিয়েছে, বুঝতে পেরেছো? তুমি যদি ওই মহলে একবার পা রাখো না, তাহলে ও তোমাকেও বলি দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমার বন্ধুগুলোকে তো ওই ছেলেটা উধাও করে দিয়েছে। সেই ছেলেটা দূরে জঙ্গলে দাঁড়িয়েছিল, তাদেরকে দেখছিল। তার চেহারায় একটা ভয়ঙ্কর হাসি ছিল। ওই ছেলেটা তোমার বন্ধুদেরকে উধাও করে দেয়নি। এই সব দেখে রনিত অসমঞ্জস্যে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না সে যে কার কথা শুনবে। ওই ছেলেটা কি তাদের বন্ধুদেরকে উধাও করেছে, যার ব্যবহার একটু আশ্চর্য ছিল, নাকি সেই বেতাল যে ওদেরকে গায়েব করেছে? তাহলে সেই ছেলেটাকে রনিত কি কান্তারার জঙ্গলের এই রহস্য উন্মোচন করতে পারবে? রনিত কি কান্তারার জঙ্গল থেকে জ্যান্ত ফিরে আসবে? এই সব প্রশ্নের জবাব জানার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে। কান্তারা পার্ট 2।